আসসালামু আলাইকুম। অর্থনীতির অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অর্থনীতি পরিকল্পনা বিষয় নিয়ে ক্লাস নিব। আমাদের আজকের সামষ্টিক স্তরে পরিকল্পনা অধ্যায়ের অর্থাৎ অর্থনীতি পরিকল্পনা বিষয়ের সামষ্টিক স্তরে পরিকল্পনা অধ্যায়ের পঞ্চম ক্লাস। এর পূর্বে আমরা 4টি ক্লাস নিয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হ্যারোড ও ডোমার মডেল কখন একই ফলাফল প্রদর্শন করে। অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা হ্যারোড ও ডোমার মডেল নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে দেখব যে কোন অবস্থায় হ্যারোড ডোমার এক মডেল একই ফলাফল প্রদর্শন করে। হ্যারোড ডোমার মডেলের সমালোচনা অর্থাৎ এর কি ত্রুটি বিচ্যুতি আছে সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব এবং হ্যারোড ও ডোমার মডেলের মধ্যে তুলনা করব যে কোনটি অধিক কোন ভালো বা কোনটি অধিক কার্যকরী এবং উন্নয়নশীল দেশে হ্যারোড ডোমার মডেলের গ্রহণযোগ্যতা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সবশেষে আমরা ফেলম্যান মডেল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা এখন দেখব যে হ্যারোড ডোমার মডেল কখন একই ফলাফল প্রদর্শন করে। আমরা দেখেছি যে উন্নত দেশে কিভাবে পূর্ণ নিয়োগ স্তরে অব্যাহত প্রবৃদ্ধি বজায় রাখা যায় সে সম্পর্কে হ্যারোড ও ডোমার পৃথক পৃথক বক্তব্য প্রদান করেন। ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করলেও লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে এই দুই মডেলের মধ্যে যথেষ্ট মিল আছে। অনেক ক্ষেত্রে দুই মডেল একই ফলাফল প্রদর্শন করে। যদি অর্থনীতিতে মূলধন উৎপাদন অনুপাত স্থির থেকে দীর্ঘমেয়াদে গড় প্রান্তিক সঞ্চয় প্রবণতা বছর সমান হয় এবং সঞ্চয় বিনিয়োগ সমান হয় তবে হ্যারোড ডোমার মডেলে ভারসাম্য প্রবৃদ্ধির হার সমান হবে। অর্থাৎ যদি অর্থনীতিতে মূলধন উৎপাদন অনুপাত স্থির থেকে দীর্ঘমেয়াদে গড় ও প্রান্তিক সঞ্চয় প্রবণতা পরস্পর সমান হয় এবং সঞ্চয় বিনিয়োগ সমান হয় তবে হ্যারোড ডোমার মডেলে ভারসাম্য প্রবৃদ্ধির হার সমান হবে। হ্যারোড মডেলে ধরা হয়েছে GC equal to S, G Y del Y by Y, C equal to del Y by Y এবং S equal to S by Y। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি del Y by Y ইন্টু 1 by Y ইকুয়াল টু S by Y। অর্থাৎ এই মানগুলি আমরা বসিয়ে দিয়ে আমরা এই অবস্থায় পাই। এখন এখানে del Y কেটে দিলে 1 by Y ইকুয়াল টু S by Y, অর্থাৎ S ইকুয়াল টু Y। ডোমার মডেলে ধরা হয়েছে যে সিগমা ইকুয়াল টু del Y by I, যেখানে del I by I ইকুয়াল টু সিগমা ইন্টু আলফা ইন্টু সিগমা এবং আলফা ইকুয়াল টু del S by Y। অতএব del I by I ইকুয়াল টু del Y I ইন্টু del S by Y। এখন আমরা এখান থেকে আমরা পাই del I by I ইকুয়াল টু del S by, এখানে del Y কেটে দিলে del S আর I থাকে। অর্থাৎ বিনিয়োগের পরিবর্তন ইকুয়াল টু সঞ্চয় পরিবর্তন দুটি সমান। এখন ডোমার মডেলের সঞ্চয় পরিবর্তন ও বিনিয়োগের পরিবর্তন সমান হবে, যা হ্যারোড মডেলের সঞ্চয় বিনিয়োগের পরিমাণ সমান হওয়ার মতো একই অর্থ বহন করে। যদি মূলধন উৎপাদন অনুপাত স্থির থাকে তাহলে দীর্ঘমেয়াদে সঞ্চয় বিনিয়োগ সমান হবে এবং উভয় মডেল অনুসারে অর্থনীতিতে পুনর্বিনিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধি পথ বজায় থাকবে। হ্যারোড মডেলের S এবং ডোমার মডেলের আলফা একই অর্থ বহন করে। অর্থাৎ S ইকুয়াল টু S বাই গড় সঞ্চয় প্রবণতা এবং আলফা ইকুয়াল টু গড় বা প্রান্তিক সঞ্চয় প্রবণতা। হ্যারোড মডেলের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার অর্থাৎ GW এবং ডোমার মডেলের পূর্ণ নিয়োগজনিত প্রবৃদ্ধির পর আলফা ইন্টু সিগমা পরস্পর সমান। আবার হ্যারোড মডেলের GW অর্থাৎ প্রত্যাশিত প্রবৃদ্ধির হার S বাই CR ডোমার মডেলের আলফা সিগমা সমান হবে। ডোমার মডেলে আলফা ইকুয়াল টু S বাই Y যা বা S ইকুয়াল টু আলফা Y, এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ ধরি এবং সিগমা ইকুয়াল টু del Y বাই I বা del Y ইকুয়াল টু I ইন্টু সিগমা, অর্থাৎ এটা 2 নম্বর সমীকরণ। অর্থাৎ S ইকুয়াল টু I, তাই 2 নম্বর সমীকরণ হতে পাওয়া যায় আমরা del Y ইকুয়াল টু আলফা ইন Y সিগমা। এখান থেকে আমরা পাই হচ্ছে del Y বাই Y ইকুয়াল টু আলফা সিগমা, 3 নম্বর সমীকরণ। অর্থাৎ প্রত্যাশিত প্রবৃদ্ধির হার যদি এখানে সমান সমান আলফা সিগমা হয়, যেহেতু প্রত্যাশিত প্রবৃদ্ধি del Y বাই Y। হ্যারোড মডেলের প্রত্যাশিত প্রবৃদ্ধির হার বিশ্লেষণে ডোমার মডেলের বক্তব্যের সাথে কোনো বিরোধিতা নাই, বরং প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ধারণাটি দুজন ভিন্নভাবে উপস্থাপন করলে তাদের মূল বক্তব্য একই।
তাই হ্যারোড ডোমার মডেল অনেক ক্ষেত্রে একই ফলাফল প্রদর্শন করে। এখন আমরা দেখব যে হ্যারোড ডোমারের মডেলের মধ্যে সমালোচনায় আমরা দেখব যে হ্যারোড ডোমার মডেলের সঞ্চয় প্রবণতাকে অপরিবর্তিত ধরা হয়েছে। কুজনেটসের মতে সঞ্চয় স্বল্পমেয়াদী স্থির থাকলেও দীর্ঘমেয়াদী, অর্থাৎ হ্যারোড ডোমার মডেলে যে সঞ্চয় প্রবণতা অপরিবর্তিত ধরা হয়েছে তা অনেক ক্ষেত্রেই ঠিক না, যেহেতু কিউজনেটসের মতে সঞ্চয় স্বল্পমেয়াদে স্থির থাকলেও দীর্ঘমেয়াদে পরিবর্তনশীল হয়। হ্যারোড ডোমার সঞ্চয়কে অতিরিক্ত আয়ের উপর নির্ভরশীল ধরেছেন, কিন্তু ফ্রিডম্যান সঞ্চয়কে স্থায়ী ও ভবিষ্যৎ আয়ের উপর নির্ভরশীল মনে করেন। হ্যারোড ডোমার মডেল বদ্ধ অর্থনীতি বিবেচনা করা হয়। বর্তমান বিশ্বায়নের যুগে বৈদেশিক বাণিজ্যের দ্বারা প্রবৃদ্ধি প্রভাবিত হতে পারে হ্যারোড ডোমার মডেলে তার উল্লেখ, অর্থাৎ হ্যারোড ডোমার মডেলে এমন একটা অর্থনীতি বিবেচনা যেখানে আন্তর্জাতিক বাণিজ্য উপস্থিত, কিন্তু বর্তমানে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে আন্তর্জাতিক বাণিজ্য অনুষ্ঠিত, অর্থাৎ প্রত্যেক দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত এবং বাণিজ্যের দ্বারা প্রবৃদ্ধি অনেক ক্ষেত্রেই প্রভাবিত, যেটা হ্যারোড ডোমার তাদের মডেলে উল্লেখ করেন নাই। হ্যারোড ডোমার মডেলে উৎপাদন কৌশল স্থির ধরা হয়েছে, কিন্তু শিক্ষা ও গবেষণার প্রসার এবং প্রযুক্তিক উন্নয়ন দ্বারা উৎপাদন কৌশল পরিবর্তিত হতে পারে। দাম স্তরের পরিবর্তনের দ্বারা সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটায়। হ্যারোড ডোমার মডেলে দাম স্তরের পরিবর্তন ব্যাখ্যা করা হয় না। হ্যারোড ডোমার মডেলে ক্ষুদ্র প্রান্ত সমস্যার সমাধান কিভাবে একটি সবল স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি বজায় রাখা যাবে সে ব্যাপারে কোনো সুপারিশ নাই। হ্যারোড ডোমার মডেলে সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, তা অবাস্তব। অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য আর্থিক এবং রাজস্বনৈতিক ভূমিকা রয়েছে। মূলধন উৎপাদন অনুপাত ও সুদের হার স্থির থাকা সম্পর্কিত অনুমিত বাস্তবসম্মত নয়, কারণ মূলধন উৎপাদন অনুপাত ও সুদের হার সর্বদা পরিবর্তনশীল। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হ্যারোড ডোমার অতিমাত্রায় মূলধন নির্ভর হিসাবে বিবেচনা করেছেন। মূলধন ছাড়াও আরও অনেক উপাদান যেমন প্রশাসন, আর্থসামাজিক অবকাঠামো, শ্রমশক্তি ব্যবস্থাপনা ইত্যাদি উপাদান আছে যেগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করে, যা এই মডেলে আলোচনা করা হয়নি। এখন আমরা দেখব যে হ্যারোড ডোমার মডেলের মধ্যে তুলনা, যে উন্নত দেশে পূর্ণ নিয়োগ স্তরের উন্নয়ন হার বজায় রাখার জন্য হ্যারোড ও ডোমার আলাদাভাবে তাদের বক্তব্য পেশ করলেও লক্ষ্য উদ্দেশ্যের দিক হতে মিল থাকার কারণে উভয়ের বক্তব্য একত্র করে বলা হয় হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ও ডোমার মডেলের মধ্যে বেশ কিছু মিল যেমন রয়েছে, তেমনি ভাবে সামষ্টিক চলকসমূহের সম্পর্ক নির্ণয় এবং বিশ্লেষণের দিক হতে কিছু পার্থক্য রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব যে সামঞ্জস্য বা কি মিল রয়েছে। উভয় মডেলে উন্নত দেশের পূর্ণ নিয়োগের অবস্থা বিরাজ করে বলে অনুমান করা হয়েছে, এবং উন্নত দেশগুলোতে পূর্ণ নিয়োগ যাতে ভারসাম্য প্রবৃদ্ধির হার বজায় রাখতে চায় বলে উভয় মডেলে বলা হয়েছে। উভয় মডেলেই একই ধরনের অনুমিত সত্য ধরা হয়েছে, অর্থাৎ উভয় মডেলেই ধরে নেওয়া হয়েছে যে উন্নত দেশগুলো পূর্ণ নিয়োগের অবস্থা বিরাজ করে এবং উন্নত দেশগুলো পূর্ণ নিয়োগ যাতে ভারসাম্য প্রবৃদ্ধির হার বজায় রাখতে চায়। আবার উভয় মডেলেই একই ধরনের অনুমিত সত্য ধরা হয়েছে। উভয় মডেলে মূলধন গঠন ও সঞ্চয় প্রবণতার উপর অত্যাধিক জোর দেওয়া হয়েছে। এই দুই মডেলেই নিট বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং নিট বিনিয়োগ অর্থনীতিতে দ্বৈত ভূমিকা পালন করে। উভয় মডেলে সঞ্চয় বিনিয়োগের সমতার কথা বলা হয়েছে। ডোমার মডেলে বিনিয়োগের পরিবর্তন এবং সঞ্চয়ের পরিবর্তনের সময়, হ্যারোড মডেলে সঞ্চয় এবং বিনিয়োগ সমান, এর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। উভয় মডেলে প্রবৃদ্ধি সংক্রান্ত গতিশীল অর্থনীতির কথা বলা হয়েছে। উভয় মডেলে অর্থনীতিতে যদি পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধির পথ বা গোল্ডেন পাথ হতে বিচ্যুত হয়, তবে অর্থনীতিতে চরম মন্দা বা চরম মুদ্রাস্ফীতি বিরাজ করবে, এই কথাটি উভয় মডেলেই বলা হয়েছে। এখন আমরা দেখব যে উভয় মডেলের মধ্যে কি পার্থক্য আছে। হ্যারোড মডেলে শুধুমাত্র প্ররোচিত বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু ডোমার মডেলে স্বয়ংভূত ও প্ররোচিত উভয় ধরনের বিনিয়োগের কথা, অর্থাৎ আমরা জানি বিনিয়োগের দুই প্রকার আছে, একটি স্বয়ংভূত, একটি প্ররোচিত। তাহলে হ্যারোড মডেলে শুধু প্ররোচিত বিনিয়োগের কথা বলা হয়েছে, কিন্তু ডোমার মডেলে স্বয়ংভূত ও প্ররোচিত উভয় ধরনের বিনিয়োগের কথা বিবেচনা করা হয়েছে। হ্যারোড মডেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তার উদ্ভাবনী ভূমিকা
কথা সুস্পষ্ট করে বলা হয়েছে, কিন্তু ডোমার মডেলে উদ্যোক্তার ভূমিকা নিয়ে কিছু বলা হয়নি। হ্যারড মডেলের 3 ধরনের প্রবৃদ্ধির হার 3 ধরনের বিবেচনা করা হয়েছে: প্রকৃত প্রবৃদ্ধির হার, জিএ, কাম্য প্রবৃদ্ধির হার বা প্রত্যাশিত প্রবৃদ্ধির হার, জিডাব্লিউ, স্বাভাবিক প্রবৃদ্ধি, জিএন। ডোমার মডেলে প্রবৃদ্ধির হার হিসেবে আলফা সিগমাকে বিবেচনা করা হয়েছে। হ্যারড মডেলে প্রবৃদ্ধিকে বাণিজ্য চক্রের সাথে সম্বদ্ধ করা হয়েছে, কিন্তু ডোমার মডেলে বাণিজ্য চক্রে কোনো সুনির্দিষ্ট স্থান নেই। হ্যারড মডেলে মূলধন গঠন বা নিট বিনিয়োগ বৃদ্ধির দ্বৈত ভূমিকার কথা বলা হলেও আয় বৃদ্ধির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু ডোমার মডেলে বিনিয়োগের দ্বৈত ভূমিকাকে আয় বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতার সৃষ্টি সমান গুরুত্ব প্রদান করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যারড মূলধন গঠন বা নিট বিনিয়োগ বৃদ্ধির দ্বৈত ভূমিকার বলা হলেও আয় বৃদ্ধির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু ডোমার মডেলে বিনিয়োগের দ্বৈত ভূমিকাকে অর্থাৎ আয় বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর সমান গুরুত্ব প্রদান করা হয়েছে। এখন দেখব যে এই দুইটি মডেলের মধ্যে হ্যারড ও ডোমার মডেলের মধ্যে কোন মডেলটি বেশি উন্নত। হ্যারড এর প্রবৃদ্ধি মডেলের সামষ্টিক সলিউশনের মধ্যে কার্যকারণগত সম্পর্ক সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ডোমার মডেলে কিছুটা অস্পষ্ট। অর্থাৎ হ্যারড মডেলে যে চলকগুলি বিবেচনা করা হয়েছে এবং সেখানে হ্যারড এই মডেল চলকগুলি সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছে, কিন্তু ডোমার মডেলে কিছুটা অস্পষ্ট। হ্যারড মডেলে স্বাভাবিক প্রবৃদ্ধির হার, কাম্য প্রবৃদ্ধির হার নীতি নির্ধারক বেশি গ্রহণযোগ্য, কিন্তু ডোমার মডেলে নীতি নির্ধারক জন্য তেমন কোনো নীতি নির্ধারণের বক্তব্য নেই। হ্যারড মডেলে কাম্য প্রবৃদ্ধির হার জিডাব্লিউ, ডোমার মডেলের প্রবৃদ্ধির হার চেয়ে অনেক বেশি বিস্তৃত ও প্রসারিত ধারণা। হ্যারড মডেলের পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধি গোল্ডেন পাথ হতে বিচ্যুতির ফলাফল সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু ডোমার মডেলে বিস্তারিত হয় কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। হ্যারড মডেলে যদি স্বাভাবিক প্রবৃদ্ধির হার জিএন প্রত্যাশিত প্রবৃদ্ধি বা কাম্য প্রবৃদ্ধির জিডাব্লিউর চেয়ে বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিবে, এবং যদি স্বাভাবিক প্রবৃদ্ধি কাম্য প্রবৃদ্ধির হারের চেয়ে কম হয় তাহলে অর্থনীতিতে মন্দা বা বেকারত্ব দেখা দিবে। অর্থাৎ প্রবৃদ্ধির বিষয়টি বাণিজ্যের সাথে সম্পর্কিত করেছেন, কিন্তু ডোমার মডেলে বাণিজ্য চক্রের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এখন আমরা দেখব যে উন্নয়নশীল দেশে হ্যারড ডোমার মডেলের গ্রহণযোগ্যতা, অর্থাৎ হ্যারড ডোমার মডেলের এটি উন্নত দেশের প্রেক্ষাপটে রচিত, তাই আমরা দেখব যে এটি আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এই মডেল দুইটির গ্রহণযোগ্যতাটা কতটুকু। হ্যারড ডোমার মডেল মূলত উন্নত পুঁজিবাদী অর্থনীতির প্রেক্ষাপটে প্রবর্তন করা হয়। উন্নত দেশগুলিতে পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধির হার কীভাবে বজায় রাখা যায় সে ব্যাপারে বক্তব্য প্রদান করেন। তাই মুদ্রা সংকোচন ও মুদ্রা স্ফীতিবিহীন স্টেডি গ্রোথ রেট বজায় রাখাই হ্যারড ডোমারের মূল বক্তব্য। অর্থাৎ এটি উন্নত দেশের প্রবৃদ্ধির হার কিভাবে বা পূর্ণ নিয়োগজনিত প্রবৃদ্ধির হার কীভাবে বজায় রাখা যায় সেই হিসেবে স্টেডি গ্রোথ রেট বা সে ব্যাপারে তাদের মূল উদ্দেশ্য। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিংবা পূর্ণ নিয়োগ অর্জনের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারের অংশগ্রহণ অনিবার্য, কারণ সরকারের অংশগ্রহণ ছাড়া এত ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। অথচ হ্যারড ডোমার মডেলে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করা হয়েছে, এজন্য উন্নয়নশীল দেশের প্রেক্ষিতে হ্যারড ডোমার মডেল বাস্তবসম্মত নয়। অধিকাংশ উন্নয়নশীল দেশে স্ট্যাগফ্লেশন পরিস্থিতি বিরাজমান। একদিকে চরম মুদ্রাস্ফীতির প্রবণতা রয়েছে, অন্যদিকে বেকারত্বের হারও বেশি। এ ধরনের পরিস্থিতির সমাধানের কোনো বক্তব্য তাদের মডেলে নেই। উন্নত দেশগুলোতে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখার জন্য পর্যাপ্ত মূলধন রয়েছে। অধিকাংশ উন্নয়নশীল দেশের জনগণের সঞ্চয় প্রবণতা কম, মূলধন গঠন কম, তাই বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখা সম্ভব নয়। এজন্য অনুন্নত দেশে পূর্ণ নিয়োগের পথে অগ্রসর হতে পারে না। অর্থাৎ উন্নত দেশের বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখার জন্য পর্যাপ্ত তাদের মূলধন রয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের জন্য যে পর্যাপ্ত মূলধন অর্থাৎ জনগণের সঞ্চয় প্রবণতা সেখানে তার থেকে মূলধন গঠন সেটিও কম, বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখা সম্ভব নয়। এজন্য অনুন্নত দেশগুলোতে পূর্ণ নিয়োগের পথে অগ্রসর হতে পারে না। হ্যারড ডোমার মডেলে পূর্ণ নিয়োগ ধরে রাখার ব্যাপারে বক্তব্য রাখা হয়েছে। অধিকাংশ উন্নয়নশীল দেশে মূল সমস্যা পূর্ণ নিয়োগ ধরে রাখা নয়, বরং পূর্ণ নিয়োগ অর্জন করা। কিভাবে পূর্ণ নিয়োগ অর্জন করা যায় সেই প্রক্রিয়া হ্যারড ডোমার মডেলের ব্যাখ্যা। অর্থাৎ উন্নত দেশের তুলনায় অনুন্নত দেশেতে পূর্ণ নিয়োগ ধরে রাখেন, বরং তাদের পূর্ণ নিয়োগ অর্জন করাই মূল সমস্যা।
এখন এই পূর্ণ উন্নয়ন কীভাবে অর্জন করা যায় সে ব্যাপারে হ্যারল্ড ডোমার মডেল ব্যাখ্যা করা হয়নি। উন্নয়নশীল দেশের বাস্তব সমস্যা অর্থনৈতিক কাঠামো আলোকে হ্যারল্ড ডোমার মডেল গ্রহণযোগ্য নয়, তবে হ্যারল্ড ডোমার মডেল উন্নয়নশীল দেশগুলো প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থনীতিবিদ হার্সম্যান বলেন, অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় মূলধনের জন্য কী পরিমাণ সঞ্চয় করা অত্যাবশ্যক তার ব্যাখ্যায় মডেল পাওয়া যায়। তিনি আরও বলেন, মূলধন উৎপাদন অনুপাত 2.5 এবং 5-এর মধ্যে মনে করে কোনো বিকল্প গ্রহণ করা হলে সে প্রকল্প 5 থেকে 10 বছরের মধ্যে কী পরিমাণ মূলধন প্রয়োজন মূলধন পড়বে তা সহজেই এই মডেল হতে নিরূপণ করে। অর্থাৎ যদি আমরা মূলধন উৎপাদন অনুপাত 2.5 এবং 5-এর মধ্যে মনে করি, তাহলে সে প্রকল্পের 5 থেকে 10 বছরের মধ্যে কী পরিমাণ মূলধন তা আমরা এই মডেল থেকে নিরূপণ করতে পারি। ডোমার মডেলটি অসাধারণভাবে বহু বিষয়ে পাণ্ডিত্য প্রদানে সমর্থন হয়েছে। এখন আমরা দেখব যে অর্থনৈতিক ফেল্ডম্যান অর্থনৈতিক উন্নয়নের জন্য যে মডেল প্রদান করেছেন সেই মডেলটি আমরা আলোচনা করব। তিনি একজন রাশিয়ান অর্থনীতিবিদ। 1928 সালে অন দ্য থিওরি অফ ন্যাশনাল ইনকাম গ্রোথ নিবন্ধে একটি তাত্ত্বিক প্রবৃদ্ধি মডেল প্রদান করেন, যা ফেল্ডম্যানের 2 খাত মডেল নামে পরিচিত। এই মডেলে ফেল্ডম্যান দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপায় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। অর্থাৎ ফেল্ডম্যান একজন রাশিয়ান অর্থনীতিবিদ। তিনি 1928 সালে অন দি থিওরি অফ ন্যাশনাল ইনকাম গ্রোথ নিবন্ধে একটি তাত্ত্বিক প্রবৃদ্ধি মডেল প্রদান করেন, যা ফেল্ডম্যান এর 2 খাত মডেল নামে পরিচিত। এই মডেলে ফেল্ডম্যান দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপায় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এই মডেলে আলোচনার জন্য তিনি কিছু অনুমিত শর্ত গ্রহণ করেন। অর্থনীতিতে দ্রব্য উপকরণের মূল্য স্থির থাকবে, মূলধনের যোগান সীমাবদ্ধ, প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, বদ্ধ অর্থনীতি বিবেচ্য। অর্থনীতিতে 2টি খাত থাকবে, একটি ভোগ্যদ্রব্যের খাত, অপরটি মূলধন দ্রব্যের খাত। উৎপাদন ভোগ হতে স্বাধীন, ভোগ ও বিনিয়োগ ছাড়া সরকারের অন্য কোনো ব্যয় নেই। অর্থনীতিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, শ্রমের যোগান অসীম, স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ বিবেচ্য। অর্থাৎ তিনি তার ফেল্ডম্যান তার তত্ত্ব ব্যাখ্যার জন্য এই অনুমিত শর্তগুলি গ্রহণ করেন। এখন আমরা ফেল্ডম্যানের অর্থনৈতিক মডেলটি আলোচনা করব। তিনি যেহেতু রাশিয়ান অর্থনীতিবিদ, তাই তিনি কার্ল মার্ক্সের দার্শনিক তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে তার মডেলটি প্রদান করেন। তিনি পুনরুৎপাদন সমিতি কার্ল মার্ক্সের আলোচনাকে ভিত্তি করে ফেল্ডম্যান তার মডেল তৈরি করেন। কার্ল মার্ক্সের মতো তিনিও একটি দেশের মোট উৎপাদন ওয়াইকে 2টি অংশে বিভক্ত করেছেন: মূলধন দ্রব্যের উৎপাদন, ভোগ্য দ্রব্যের উৎপাদন। মূলধন দ্রব্য মূলত বিনিয়োগ দ্রব্য এবং ভোগ্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। দ্বিতীয় অংশের দ্রব্য কাঁচামাল সহ ভোগ্য দ্রব্য নির্দেশ করে। প্রতিটি খাতের মোট উৎপাদন কে 3টি উপাদানের যোগফল বা সমষ্টি হিসাবে প্রকাশনা করে। অর্থাৎ Y1, যদি আমরা 1 নম্বর খাতের মোট উৎপাদনকে চিহ্নিত করি ওয়াইন হিসেবে, তাহলে K1 হবে 1 নম্বর খাতের নিয়োজিত মূলধনের স্টক, V1 হবে আমাদের 1 নং খাতের পরিবর্তনশীল মূলধন, S1 হবে 1 নং খাতের উদ্বৃত্ত মূল্য। তাহলে এটি আমরা যদি 1 নম্বর সমীকরণ ব্যবহৃত করি, 2 নম্বরে আমরা দেখি 2 নম্বর খাতের মোট উৎপাদন, 2 নম্বর খাতের মূলধনের স্টক, V2 হচ্ছে 2 নম্বর খাতের পরিবর্তনশীল মূলধন, এবং S হচ্ছে আমাদের 2 নম্বর খাতের উদ্বৃত্ত মূল্য। এটি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা মোট উৎপাদনকে যদি 2টি খাতে যোগ করি, মোট উৎপাদন অর্থাৎ 2টি খাতের Y1 প্লাস Y2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2টি খাতের মোট উৎপাদনের সমষ্টি K1 প্লাস 1 নম্বর খাতের K1 প্লাস V1 প্লাস S1, এবং Y2 সমান Y2 এর মান K2 প্লাস V2 প্লাস, অর্থাৎ 2 নম্বর খাতের যে মোট উৎপাদন। তাহলে এই দুটিকে যোগ করে আমরা অর্থনীতিতে মোট উৎপাদন অর্থাৎ 2টি খাতের V1 প্লাস V2 এবং এর মান বসায় আমরা পেতে পারি যে Y = KVS। অর্থাৎ আমরা 1 নং এবং 2 নং খাতের যে উৎপাদন সেটি যোগ করে আমরা অর্থনীতির মোট উৎপাদন পেতে পারি। এটি হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আগে এই জিনিসটি বলেছি আর কি, যে Y1 1 নম্বর খাতের মোট উৎপাদন, Y2 2 নম্বর খাতের মোট উৎপাদন, K1 1 নম্বর খাতে নিয়োজিত মূলধনের স্টক,
K2 হচ্ছে 2 নং খাতে নিয়োজিত মূলধনের স্টক, V1 1 নং খাতে পরিবর্তনশীল মূলধন পরিবর্তনশীল মূলধন, V2 হচ্ছে 2 নং খাতের পরিবর্তনশীল মূলধন, S1 1 নং খাতের উদ্বৃত্ত মূল্য এবং S2 2 নং খাতের উদ্বৃত্ত মূল্য। তাহলে ফেলম্যান ধরে নেন যে এক খাতের বর্তমান মূলধন বা বিনিয়োগ দ্রব্য অন্য খাতে বা অংশে স্থানান্তর করা যাবে না। এর জন্য 1 নং খাতের বিনিয়োগের হার মূলত এই খাতের মূলধন সহ ও মূলধন স্টক দেন, অর্থাৎ তিনি একটি এখানে অনুমান করে নেন যে বা ধরে নেন যে এক খাতের মূলধন বা বিনিয়োগ অন্য খাতে বা অন্য অংশে স্থানান্তর করা যাবে না, এবং যে খাতের মূলধন, যেমন 1 নং খাতের বিনিয়োগের হার সেই খাতেরই মূলধন সহগ ও মূলধন স্টক দ্বারা নির্ধারিত। অনুরূপভাবে 2 নং খাতের ভোগ্যদ্রব্যের উৎপাদনও ওই খাতের মূলধন স্টক দ্বারা নির্ধারিত হয়। কাজেই কোনো নির্দিষ্ট সময়ে ভোগ্যদ্রব্য এবং বিনিয়োগ দ্রব্য হিসেবে যে মোট উৎপাদন পাওয়া যাবে তা মূলত এই দুইটি খাতের আপেক্ষিক উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে। এভাবে সমগ্র অর্থনীতিকে দুইটি খাতে বিভক্ত করে ফেলম্যান নিম্নোক্ত উপাদানগুলোর সাহায্যে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির শর্ত নিরূপণ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে এক খাতের মূলধন বা বিনিয়োগ অন্য খাতে স্থানান্তর করা যাবে না, এবং কোনো খাতের বা অর্থনীতির কোনো অংশের প্রবৃদ্ধি ওই খাতেরই মূলধন সহগ বা বিনিয়োগ দ্বারা নির্ধারিত হবে। তাহলে কাজেই কোনো নির্দিষ্ট ভোগ্যদ্রব্য এবং বিনিয়োগ দ্রব্য হিসেবে যে মোট উৎপাদন পাওয়া যাবে তা মূলত দুইটি খাতের আপেক্ষিক উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে। এভাবে সমগ্র অর্থনীতিকে দুটি খাতে বিভক্ত করে ফেলম্যান নিম্নোক্ত পণ্যগুলির সাহায্যে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির শর্ত নিরূপণ করেন। তাহলে এখানে আমরা ধরেছি মিউ সমান মূলধন দ্রব্যের উৎপাদন খাতে মোট বিনিয়োগের অংশ, 1/1 মাইনাস মিউ ভোগ্যদ্রব্য উৎপাদন খাতে মোট বিনিয়োগের অংশ, এবং I ইকাল টু নিট বিনিয়োগের বার্ষিক আয়, যেখানে I সমান I1 প্লাস I2, V ইকাল টু মূলধনের প্রান্তিক সহগ এবং V1 1 নং খাতের মূলধনের প্রান্তিক সহগ এবং V2 2 নং খাতের মূলধনের প্রান্তিক সহগ। তাহলে Y ইকাল টু সমান মোট জাতীয় উৎপাদন নিট বার্ষিক হার, C ইকাল টু ভোগ্যদ্রব্যের উৎপাদনের নিট বার্ষিক হার, T সময় যা বছরের ভিত্তিতে পরিমাপযোগ্য। তাহলে এখানে মিউ মূলধন খাতে দ্রব্য খাতে নিয়োজিত মোট বিনিয়োগ অংশ হয়, এই খাতে বার্ষিক নিট বিনিয়োগের হারকে নিম্নোক্ত ভাগে আমরা প্রকাশ করতে পারি। I1 ইকাল টু মিউ 1, এটা 4 নম্বর সমীকরণ বিবেচনা করি আমরা। I1 হচ্ছে 1 নং খাতের উৎপাদন বৃদ্ধির ক্ষমতা। 4 নং সমীকরণ হতে লেখা যায়, আমরা লিখতে পারি এখানে DI বাই DT সমান I1 বাই V1 ইকাল টু মিউ 1 বাই V1। 5 নম্বর সমীকরণ আমরা হিসাবে আমরা অভিহিত করতে পারি। আমরা এটা দেখি 5 নং সমীকরণ উভয়কে I দ্বারা ভাগ করে এবং DT দ্বারা গুণ করে আমরা পাই DI বাই I ইকাল টু মিউ বাই V1 ইন্টু DT। এটি 6 নম্বর সমীকরণ হিসাবে আমরা অভিহিত করতে পারি। 6 নম্বর সমীকরণ সমাকলন করে আমরা লগ EI মাইনাস লগ E0 মিউ বাই VI ইন্টু T। এখন এই লগের এই পরিবর্তন করে I বাই I0 সমান E টু দি পাওয়ার মিউ টি। এখান থেকে I থেকে আমরা I0কে ডান পাশে পরিবর্তন করলে, পার্শ্ব পরিবর্তন করলে বা আর গুণ করে নিলে আমরা I ইকাল টু I0 ইন্টু E টু দি পাওয়ার ইউটি বাই V1। এটি 7 নম্বর সমীকরণ হিসাবে আমরা লিখতে পারি। এখন I0 ইকাল টু I0 E টু দি পাওয়ার মিউ টি বাই V1, এটি 7 নম্বর হচ্ছে T ইকাল টু 0 সময় I0 ইকাল টু I ধরলে 7 নম্বর সমীকরণ হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের I ইকাল টু E টু দি পাওয়ার মিউ টি বাই V1। এটি 8 নম্বর সমীকরণ। 8 নম্বর সমীকরণ হতে দেখা যায় 1 নং খাতে মোট বিনিয়োগ সূচক মিউ বাই V1 হারে বাড়বে। একইভাবে 2 নং খাতে নিট বিনিয়োগের বার্ষিক হার হবে I2 1 মাইনাস মিউ ইন্টু I। এখন I2 দ্বিতীয় খাতের উৎপাদন বৃদ্ধির উৎস হয় DC বাই DT I2 বাই V2 সমান 1 মাইনাস I2 এর মান আমরা এখানে বসিয়ে দিলাম এবং তাকে V2 দ্বারা, এটি 9 নম্বর সমীকরণ। এখন 8 নং সমীকরণ হতে I ইকাল টু মিউ E টু দি পাওয়ার মিউ টি বাই V1 9 নং সমীকরণ প্রতিস্থাপন করে আমরা পাই DC বাই TT 1 ইকাল টু 1 মাইনাস মিউ
ডিভাইডেড বাই ভি টু ইন্টু ই টু দি পাওয়ার ইউটি মিউটি বাই ভি ওয়ান, এটি 10 নম্বর সমীকরণ। এখন 10 নম্বর সমীকরণ উভয়কে সমাকলন করে আমরা তার মান বের করতে পারি এইভাবে, সি ইকাল টু সি মাইনাস সি জিরো সমান সমান, এটিকে সমাকলন করলে আমরা এই মানটি পাই। এবং এই সি জিরো মানটাকে আমরা যদি ডান পাশে স্থানান্তর করি তাহলে যে মানটি পাই সেটি আমাদের হচ্ছে 11 নম্বর সমীকরণ। অর্থাৎ 11 নম্বর সমীকরণ 2 নং খাতে ভোগ্যদ্রব্যের বার্ষিক উৎপাদনের হার নির্দেশ করে। অর্থাৎ সি ইকাল টু সি জিরো, সি হতে 2 নং খাতের ভোগ্যদ্রব্যের মোট যে সি জিরো প্লাস 1 মাইনাস মিউ ডিভাইড বাই মিউ ইন্টু ভি ওয়ান বাই ভি টু ইন্টু ই টু দি পাওয়ার মিউটি বাই ভি ওয়ান মাইনাস 1, এটি 11 নম্বর সমীকরণ বা 2 নং খাতে ভোগ্যদ্রব্যের বার্ষিক উৎপাদনের হার এটি দ্বারা নির্দেশিত হয়। এখন এ দুটি খাতের সমন্বয়ে অর্থনীতির জাতীয় আয় বা অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধির হার হবে জাতীয় আয়ের সমীকরণ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, এটি 12 নম্বর সমীকরণ হিসেবে আমরা ধরে নিই। এখন 8 নং ও 11 নং সমীকরণের আয় ও সি এর মান 12 নম্বর সমীকরণের যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ সি এবং আয়ের মান এই 12 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু সি জিরো, এটি হচ্ছে আমাদের সি এর মান, এবং এইটি হচ্ছে ই টু দি পাওয়ার মিউটি বাই ভি ওয়ান, এটি হচ্ছে আমাদের আয়ের মান। তাহলে এখান থেকে আমরা এটির যদি আমরা এই মানটি কমন নিই, আমরা ই টু দি পাওয়ার ওয়াই জিরো প্লাস আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা মিউটি প্লাস ভি ওয়ান, এটি আমরা এখান থেকে বের করে দিলে এটি আমাদের হচ্ছে 13 নম্বর সমীকরণ। এখন এই 13 নম্বর সমীকরণ, এখন 8 নং ও 11 নং সমীকরণে আই ও সি এর মান 12 নম্বর সমীকরণ বসায় আমরা 13 নং সমীকরণে দেখা যায় জাতীয় আয় মূলত প্রাথমিক সময়ের ওয়াই জিরো এবং দুটি খাতের বিনিয়োগ বৃদ্ধির সমষ্টি সমান হবে। ফেলম্যানের মতে সময় ব্যবধানে মূলধনী খাতে প্রবৃদ্ধির হার অর্থাৎ ই টু দি পাওয়ার মিউটি বাই ভি ওয়ানের সমান বাড়বে, ফলে ওয়াই এবং সি এর প্রবৃদ্ধির হার হবে মিউ বাই ভি ওয়ানের কাছাকাছি হবে, তবে এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। সুতরাং মূলধন দ্রব্য খাতের বিনিয়োগের অংশ মিউ এবং মূলধন উৎপাদন অনুপাত ভি ওয়ান মূলত অর্থনীতির জাতীয় আয় নির্ধারণ করবে, অর্থাৎ অর্থনীতির স্বাভাবিক প্রবৃদ্ধি এই দুইটি উপাদানের উপরে নির্ভর করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই 13 নম্বর সমীকরণ থেকে যে সুতরাং মূলধন দ্রব্য খাতের বিনিয়োগের অংশ মিউ এবং মূলধন উৎপাদন অনুপাত ভি ওয়ান মূলত অর্থনীতিতে জাতীয় আয় নির্ধারণ করবে, অর্থাৎ অর্থনীতির স্বাভাবিক প্রবৃদ্ধি এই দুইটি উপাদানের উপরে নির্ভর করে। এখন আমরা দেখব যে ফেলম্যান মডেলের যে সীমাবদ্ধতার কিছু সীমাবদ্ধতা আছে, যে ফেলম্যান মডেলে সমগ্র অর্থনীতিকে ভোগ্যদ্রব্য এবং মূলধন দ্রব্য দুটি খাতে বিভক্ত করা হয়েছে, যা অনেকটা কল্পনাপ্রসূত, কারণ উৎপাদন প্রক্রিয়ায় মধ্যবর্তী দ্রব্য উৎপাদনকারী শিল্পের অস্তিত্ব রয়েছে এবং ভোগ্যদ্রব্য ও মূলধন দ্রব্য উৎপাদনে এ সকল মধ্যবর্তী দ্রব্যের ব্যবহার করা হয়। কাজেই ফেলম্যান মডেল এর বিভাজন প্রক্রিয়া আংশিক সঠিক, অর্থাৎ পুরোপুরি অর্থাৎ ফেলম্যান মডেলের যে তার দুইটি খাত, একটি ভোগ্যদ্রব্য মূলধন খাতে বিভক্ত করেছেন, এইখানে তিনি মধ্যবর্তী উৎপাদনের ক্ষেত্রে মধ্যবর্তী যে ব্যবহার আছে, এই জন্য আমরা বলতে পারি যে এই যে তার যে বিভক্তি, যে অর্থনীতিকে দুইটি খাত, এই বিভক্তিটা আংশিকভাবে সঠিক। ফেলম্যান মডেল উভয় খাতে মূলধন সহগ সমান অর্থাৎ ভি ওয়ান ইকুয়াল টু ভি টু বিবেচনা করা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। ফেলম্যান মডেলে মূলধনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একমাত্র প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করা হয়েছে, যা সঠিক নয়, কারণ মূলধন ছাড়াও দক্ষ শ্রমিক, অভিজ্ঞ উদ্যোক্তা ও ব্যবস্থাপনার অভাবও অর্থনীতির প্রতিবন্ধকতা। অর্থাৎ শুধু মূলধনই নয়, মূলধন যে আমরা দেখতে পাই, যদি পর্যাপ্ত মূলধন থাকা সত্ত্বেও আমাদের কাছে দক্ষ শ্রমিক, অভিজ্ঞ উদ্যোক্তা অর্থাৎ মূলধন ব্যবহারের জন্য অভিজ্ঞ উদ্যোক্তা এবং ব্যবস্থাপনার যদি অভাব থাকে, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই মডেলে বদ্ধ অর্থনীতি বিবেচনা করা হয়েছে। বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি দেশে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করেছে, তাই কোনো দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধি শুধু নিজ দেশের মূলধনে বরং বিদেশি মূলধনের উপরেও নির্ভরশীল। অর্থাৎ তিনি যে একটি বদ্ধ অর্থনীতি বিবেচনা করেছেন, বাস্তবে বর্তমানে এ ধরনের অর্থনীতিতে আমরা দেখতে পাই না। এই মডেলে মূলধনকে একটি স্থায়ী দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়েছে, সময়ের পরিবর্তনে মূলধনের ক্ষয়ক্ষতি হতে পারে তা বিবেচনা করা হয়েছে।
এ মডেলে উভয় খাতে উৎপাদন কৌশলকে স্থির ধরা হয়েছে। নতুন আবিষ্কার, উদ্ভাবন ইত্যাদি কারণে উৎপাদনে বিভিন্ন স্তরে উৎপাদন কৌশল পরিবর্তন একটি অপরিহার্য বিষয়। অর্থাৎ তিনি যে উৎপাদন কৌশল স্থির ধরেছেন, সেটি সময়ের সাথে সাথে নতুন আবিষ্কার, উদ্ভাবন ইত্যাদির কারণে উৎপাদন কৌশলের পরিবর্তন হতে পারে বা এটি একটি অপরিহার্য বিষয়। এই মডেল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মিউকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে, কিন্তু মিউ কিভাবে নির্ধারণ করবে সে সম্পর্কে কোনো বস্তুগত ধারণায় মডেল দেওয়া হয় না। তাই মিউর মান অনেকটা ইচ্ছাকৃত হতে বাধ্য, অর্থাৎ পরিকল্পনা বৃদ্ধিকারী এর জন্য যে কোনো ইচ্ছাকৃত মান গ্রহণ করতে পারে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।